যেন তার সাথে কিছুই হয়নি, সে দিব্যি আছে। সোয়া মনে মনে খুশি হয়ে ফ্রিজ থেকে করলা বের করে নেয়। আমি কেটে দিচ্ছি কেমন? সাদি জবাব দেয় না। সোয়া মুখ বেঁকিয়ে কাটতে থাকে করল্লাগুলো। দুটো করলা কাটতেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে সোয়া। এত সকালে আবার কে আসলো? ঘাড় বেঁকিয়ে সাদির দিকে তাকায়। তার কোনো ভাবনাই নেই। পাষাণ 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 করলা। রোবটের সাথে থাকছি আমি, বলতে বলতে বেরিয়ে যায় সোয়া। সোয়া যেতেই সাদি দীর্ঘ শ্বাস ফেলে। ডান হাতটা গলায় রাখে ঠিক যেখানে সোয়া ঠোঁট ছুঁয়েছিল। বিড় বিড় করে বলে, ইডিয়েট। দরজা খুলতে মুখটা থমথমে হয়ে যায় সোয়ার। সাজ্জাদ আর সাবিনাকে দেখে মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা। সাদির থেকে নিয়ে যেতে এসেছে সোয়াকে। চোখ দুটো টলমল করে ওঠে সোয়ার। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেতে কেন বলো তোমরা? সবাই উঠে পড়ে লেগেছে আমাদের আলাদা করতে। কেউ তো কাঁধে হাত রেখে বলতে পারতে, ছোঁয়া গম্ভীর, সাদিকে কখনো ছেড়ে যাস না। সাজ্জাদ হাসি মুখে কিছু বলতে চাচ্ছিল ছোঁয়াকে, কিন্তু ছোঁয়ার কথা শুনে হাসি মুখটা চুপসে যায়। আহা ছোঁয়া মামনি, তোমাদের আলাদা করব না তো। তুমি তো এখনও ছোট। তোমার এইচএসসি পরীক্ষার পরে একসাথে থাকবে তোমরা। ছোঁয়া ঠিক ধরেছিল তাকে নিতে আসা হয়েছে। সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে কিচেনে চলে যায়। দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদির বুকে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সাদি হাত দুটো নামিয়ে রাখে, ছোঁয়াকে ধরে না। আমি যাব না প্লিজ, আপনাকে ছেড়ে কোথাও যাব না। একটু চুমু খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব আমি। প্লিজ আমাকে যেতে দিয়েন না। প্রমিস, আপনাকে একটুও বিরক্ত করব না, আপনার আশেপাশেও আসবো না। এবার সাদি ছোঁয়ার মাথায় হাত রাখে, শান্ত গলায় জবাব দেয়, আমি রোজ রাতে কল করব তোমায়, আর প্রতি ফ্রাইডে ঘুরতে নিয়ে যাব। ছোঁয়ার কান্না থেমে যায়। বুক থেকে মুখ তুলে তাকায় সাদির দিকে। তার মানে সাদি জানতো সবটা। অভিমানে বুকটা ভরে ওঠে ছোঁয়ার। আমি যাব না, মানে যাব না। আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়ব আমি। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের পানে। থাকতে পারেনি ছোঁয়া সাদির কাছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদিও বাধা দেয়নি। কাঁদতে কাঁদতে সাদির কাছে কাকতি মিনতি করেছিল তাকে রেখে দিতে, কিন্তু সাদি রেখে দেয়নি। সাবিনা, সাজ্জাদ, সেলিম, সিমি এবং নাজমা সবার কাছে হেরে গিয়েছে ছোঁয়া। এতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে তাকে আলাদা করতে। সে থাকবে কি করে? তাই তো থাকতে পারলো না। তবে ছোঁয়ার মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেও রাতে ছোঁয়ার মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। হাজারটা প্রজাপতি উড়েছিল ছোঁয়ার ছোট্ট মনখানায়। সাদিকে বিয়ে করতে পেরেও বোধহয় এতটা খুশি হয়েছিল না সে। প্রথমবার চুমু খাওয়াতেও সে এতটা খুশি ছিল না। কেন জানি মনে হচ্ছে জোর করে চুমু নিয়েছে সাদির থেকে। সাদি কল করেছিল তাকে। আদরের গলায় প্রথমবার জান বলে ডেকেছে। আকুতি ছিল সেই কণ্ঠে, ছিল পাহাড় সমান মায়া। ছোঁয়া তো ভুলতেই পারছে না সাদির সেই ভয়েস, সেই আকুতিময় কণ্ঠ। লোকটা পাথর নয়, তবে পাথর হয়ে থাকার চেষ্টা করে। ছোঁয়া চোখ বন্ধ করে সেদিনের কথোপকথন মনে করতে থাকে। ছোঁয়া কাঁদছিল, বুকে বালিশ জড়িয়ে কাঁদছিল ছোঁয়া। তখন তার পুতুলের কভারযুক্ত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সাধু বেবি নামটা দেখে অভিমানে পাল্লাটা ভারী হয়ে ওঠে। ফোন তোলে না, তুলবও না বলে প্রতিজ্ঞা করে। কিন্তু প্রেমিক পুরুষ এতবার কল করাতে মন গলে যায় ছোঁয়ার। একবার, দুইবার, তিনবার, এভাবে 40 বার কল করার পরে ছোঁয়ার ছোট্ট মনটা গলে যায়। লোকটার ধৈর্য প্রচুর। মানুষ এতটাও ধৈর্যশীল হতে পারে? 41 বারের মাথায় ছোঁয়া কল রিসিভ করে, কানে তুলে, তবুও কথা বলে না। ভেবেছিল সাদি ধমক দেবে বা কড়া কথা শোনাবে, কিন্তু সাদি সেই স্বভাবের কিছুই করে না। উল্টো ওপাশ থেকেও নীরবতার আভাস আসে। দুপাশেই দুজনেই নীরব রয়েছে, একে অপরের নিঃশ্বাসে শব্দ শুনতে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই কারোই। হঠাৎ করে সাদির গম্ভীর হৃদয় কাঁপানো শব্দ ভেসে আসে, জান। ছোঁয়া কেঁপে ওঠে, ঠিক শুনলো। সাদি তাকে জান বলেছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। প্রস্তুতি নেই সাদিকে জিজ্ঞেস করবে, কি বললেন এই মাত্র? ছোঁয়া কিছু বলার আগে সাদি আবারও সেই সুরেলা মধুর সুরে বলে ওঠে, জান, আমার আশেপাশে থাকাটা তোমার জন্য রিস্ক। কিছুদিন দূরে থাকার পরে যদি সারা জীবনের জন্য একসাথে থাকার অনুমতি পাই, তাহলে ক্ষতি কি বলো? সোয়া জবাব দিতে পারেনি, বলতে পারে না। আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না।
আমার দম বন্ধ হয়ে আসে। ছোঁয়াকে নীরব থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, সোনা প্লিজ মন খারাপ করো না। ছোঁয়া এবারও জমে যায়, গম্ভীর গোমরা মুখো সাদি জান সোনা এইসব নামে ডাকতে পারে, এটা বিশ্বাস করার মতো? আচ্ছা লোকটা ঠিক আছে তো, নাকি নেশা টেশা করেছে? সোয়ার এইসব উজবুক ভাবনার মাঝে সাদি বলে, ঘুমিয়ে পড়ো জান, বলে কল কেটে দেয়। সোয়া যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। সাদি কি ওর সাথে কথা বলল এত সুন্দর করে? জান শোনা আবার আদর মাখা শব্দগুলো ভাবতেই পারছে না সোয়া, কেমন পাগল পাগল লাগছে। তারপর থেকে লোকটা আর কখনো কল করেনি। এক সপ্তাহ কেটে গেল, এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার, তবুও লোকটা এইটুকু খোঁজ নিল না, একটু দেখাও হয় না মানুষটার সাথে। সোয়া কলেজ থেকে প্রায় প্রতিদিন সাদির বাসায় যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। সাবিনা বেগমের সাথে সময় কাটিয়ে চলে আসে। সাদি সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। কেমন পাগল পাগল লাগে সোয়ার। লোকটার চেহারা যেন চোখের শান্তি, চোখ দুটোকে শান্তি দিতে পারছে না। আজকে সকাল থেকে সোয়া ভেবে রেখেছে সাদির বাসায় যাবে, কিন্তু বেরোনোর সুযোগ পাচ্ছে না। এই তো সকালে সিমি পরীকে সোয়ার কোলে তুলে দিল আর বলল, পরী ঘুমাবে, তুই একটু হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দে, আমি কাজ করছি। সোয়া পরীকে ঘুম পাড়িয়ে দেই, তারপর যাবে। মমতা বেগম ধরেছে সোয়াকে, কাছে বসিয়ে আদর করে খাওয়াতে থাকে। সোয়া নাকি শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খায় না। দাদির কথা শুনে সোয়া মুখ ফসকে বলে ফেলে, বিয়ে হয়েছে তবুও জামাই ছাড়া থাকছি, তো রোগা হব না? জামাইয়ের চিন্তায় রোগা হয়ে যাচ্ছে। মমতা এক গাল হাসে, বড় হও দাদু ভাই, তারপর জামাইয়ের চিন্তা করো, যথেষ্ট বড় আমি। আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে, সেখানে আমি শোক পালন করছি। সিফাত কেসে ওঠে, সেও হাসছিল। মূলত সিফাতকে ছোঁয়া খেয়াল করেনি। ভারী লজ্জায় পড়ে যায় ছোঁয়া, আর একটাও বাক্য মুখ থেকে বের করে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে নিজের রুমে ঢুকে একটু সাজুগুজু করে নেয়। কতদিন পর বরটার সাথে দেখা করতে যাবে, একটু সাজুগুজু না করলে চলে? ঠোঁটে লিপস্টিক লাগানো শেষ হতেই ডাক পড়ে সেলিমের, ভারী বিরক্তকর সোয়া। এবার বাবা ডেকে নিয়ে হাজারটা উপদেশ দিবে, আর তার উপদেশ মূল মন্তব্য হলো, সাদির সাথে তোমার মানায় না, তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব, তুমি আরও ভালো ডিজার্ভ করো, ব্লা ব্লা করে। সোয়া মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মধ্যে হেসে ফেলে। আসলে বাবা মানুষের ইনকাম আর চেহারাকে বেশি প্রাধান্য দেয়। সাদির রোজগার কম, বয়স বেশি, এটাই সমস্যা তার। সোয়া বাবার ডাকে সাড়া দেয় না, সে তার মতো ধীরে সুস্থে রেডি হতে থাকে। ফোনের ব্যাক কভারে কিছু টাকা ভরিয়ে গলায় ওড়না জড়িয়ে বেরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশি দূরে না হওয়াতে সোয়া পায়ে হেঁটেই রওনা হয়। দুটো রাস্তায় দিয়ে যাওয়া যায় সাদির ফ্ল্যাটে। একটা হচ্ছে মেন রোড, সেখানে সারাক্ষণ যানবাহন চলতে থাকে, মানুষের সরগম। আরেকটা হচ্ছে কাঁচা রাস্তা, সেখানে মানুষের চলাফেরা খুবই কম, তবে রাস্তাটা সুন্দর। মাটির রাস্তার দুই পাশে গাছপালা দিয়ে ভর্তি। এই রাস্তার সাথে সোয়ার 2 দিন আগে পরিচিত হয়েছে। সে ক্লাস ফাঁকি দিয়ে সাদির বাসায় গিয়েছিল সাদিকে দেখতে, কিন্তু গিয়ে দেখে জনাব বাসায় নেই। সাবিনা বেগম রান্না করছে। এক প্রকার রাগ করে বাসা থেকে বেরিয়েছিল সে, ভেবেছিল হারিয়ে যাবে, যাতে সাদি তাকে খোঁজে, সেই জন্য এই রাস্তা ধরে হাঁটছিল। কিন্তু যেই লাউ সেই কদু, এই রাস্তা তাকে একদম বাড়ির সামনে এনে থামিয়েছে। সোয়া আর হারিয়ে যাওয়া হলো না। কলিং বেল এক নাগারে বাজাতেই চলেছে সোয়া। তার মন খুঁতো খুঁতো করছে, যদি আজকেও সাদির দেখা না পায়। তখনই ফট করে দরজা খুলে যায়। সামনে তাকাতেই ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। ছোঁয়া এক গাল হেসে বলে, আজকে আমি এখানে থাকবই থাকবো, প্রধানমন্ত্রী আসলেও আমাকে নড়াতে পারবে না, এ আমি কাট কাট বলে দিলাম। বলেই সাদির হাতের ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ে। বড় মা বলে ডাকতে থাকে সাবিনা বেগমকে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে দরজা বন্ধ করে ছোট্ট করে জবাব দেয়, মা মাত্রই চলে গেল। এটা শুনে সোয়া লাফিয়ে ওঠে, উফ, আজকে প্রকৃতিও চাইছে আমি এখানে থেকে যাই। আমি চাইছি না, সাদি গম্ভীর গলায় বলে। সোয়া ভেস্কি কেটে, তা চাইবেন কেন? নিরামিষ কিনা আপনি, অসভ্য বেড়া। একদিন কল করে জান শোনা বলে তারপর থেকে লাফাত্তা। বলি, কেউ কি আপনার গলায় চাকু ঠেকিয়ে আমাকে জান বলিয়েছিল? সাদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিজের রুমে চলে যায়। সব হেঁচকি কেটে সোফায় বসে পড়ে। সাদি রান্না করছে। সাবিনা বেগম চেয়েছিল রান্না করে রেখে যেতে, কিন্তু সাদি বারণ করেছে। মায়ের হাতে রান্নার তেল মশলাযুক্ত খাবার খেতে তার অসুবিধা হয়। সাদি সাধারণত অল্প তেলে কম মশলা খাবার খেতে পছন্দ করে, তবে সাবিনা বেগম অনেকগুলো রুটি বেলে রেখে গেছে, সাথে অনেক সবজি মাছ এইসব কেটে দিয়ে গেছে।
এমনকি সাদির জামা কাপড়ও ধুয়ে দিয়ে গেছে। সাদি ভাতের মধ্যে করলা সেদ্ধ দিয়েছে, সেটা তুলে ফেলে। সোয়া সাদির পেছনে এসে দাঁড়ায়। আমি কিন্তু সত্যি আজকে যাব না। যাব না মানে যাব না, কেউ জোর করলেও যাব না, শুনছেন আপনি? সাদি জবাব দেয় না। সে করলা রেখে ভাতের দিকে মনোযোগ দিয়েছে। সাদি যে কাজটাই করবে একদম মনোযোগ দিয়ে করবে, যেন কোনো ভুল না হয়। সাদি থেকে জবাব না পেয়ে সোয়া খুশি হয়ে যায়। তার মনে গোপনে রোমান্টিক। সাদি চাইছে সোয়া থাকুক। গোপনে রোমান্টিক কেন? এই যে কাছে থাকলে করলার মতো বিহেভিয়ার আর দূরে থাকলে জান শোনা, এটা কি গোপন রোমান্টিক নয়? সোয়ার এইসব ভাবনার মাঝে সাদি বলে ওঠে, তোমাকে যেতে হবে ইডিয়েট। সোয়া ভেস্কি কাটে। তাকের তাকের ওপর থেকে চিনির বয়ম নিয়ে আসে। ছুরি দিয়ে করলার মুখ কেটে তার থেকে বিচি বের করে তার মধ্যে চিনি পুড়তে পুড়তে বলে, ইডিয়েট বানান করেন তো। বানান পারেন? আচ্ছা থাক, বানান করতে হবে না, শুধু এইটা বলুন ইডিয়েট বানানে ই আছে কি না। সাদি ফোঁস করে শ্বাস টানে, ভাতের মার ফেলে আর তাকায় এক পলক ছোঁয়ার দিকে। মেয়েটা জাস্ট ইম্পসিবল। সাদির থেকে জবাব না পেয়ে ছোঁয়া মুখ বেঁকিয়ে বলে, নকল করে পাশ করেছে, চুরি করে ইডিয়েট বানান শিখেছে, সে আবার আসে আমার সাথে তর্ক করতে। চুপচাপ থাকবেন সব সময়। সাদি জবাব দেয় না, নিজের কাজে মন দেয়। সোয়াব আর সাদিকে ঘাটায় না। করলার মধ্যে চিনি ভরতে থাকে। সোয়ার উদ্দেশ্য হলো এই চিনি ভর্তি করলা সাদিকে খাওয়াবে, যাতে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হয়। আর সাদি ভেবে নিয়েছে এই করলা সোয়া খাবে, তাই এত যত্ন করে চিনি ভরছে। সাদি রান্না শেষ, মাগরিবের আজানও দিয়েছে। এবার সাদি ফ্রেশ হয়ে রুমে চলে যায়। সোয়াও পেছনে পেছনে যায়। সাদি সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। সোয়া গিয়ে দাঁড়ায় সাদির সামনে। সাদি পাত্তা না দিয়ে বেলকনিতে চলে যায় তাওয়াল রাখতে। সোয়াও পেছনে পেছনে যায়। তাওয়ালটা মেলে দিয়ে সাদি রুমে আসে। তখনও সোয়া পেছনে পেছনে রুমে আসে। ড্রয়িং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সাদি। সোয়াও পেছনে পেছনে গিয়ে দাঁড়ায়। সাদি আয়নার মধ্যে সোয়াকে দেখে তাকিয়ে বলে, কি চাই? সোয়া জবাব দেয় না, দাঁত কেলিয়ে তাকিয়ে থাকে। সোয়ার হাসি দেখে বলে, ভাইয়া কল করেছিল, আসছে তোমাকে নিতে। সোয়ার মুখটা কালো হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। সাদি ছোঁয়ার দিকে ঘুরতেই কিছু কিছু বলার জন্য মুখ খুলতেই সোয়া করলাটা ঢুকিয়ে দেয় সাদির মুখে এবং এক লাফে সাদির ল্যাপটপ ধরে। ফেলে দিলে এটাও ফেলে দিব। সাদি খানিকটা তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর আস্তে আস্তে চিবাতে থাকে। সোয়া বিশ্বজয়ের হাসি দেয়। আপনাকে রোমান্টিক বানানোর প্রথম ধাপ পার করলাম। সাদি ভ্রু কুঁচকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোয়া খুশিতে নাচতে থাকে। উফ, এখন থেকে সাদির মুখ থেকে মিষ্টি কথা বেরোবে। কিন্তু সোয়ার নাচ বেশিক্ষণ টিকে থাকে না। সাদি এসে সোয়ার হাত ধরে, সাথে সাথে থেমে যায় সোয়া। তাকায় সাদির দিকে। সাদি কাঁচা একটা করলা সোয়ার সামনে ধরে, এটা খেয়ে ফেলো, না হলে তোমাকে দিয়ে আসবো, আর কখনো আনবো না। সোয়ার হাসি মুখটা এখন কাদো কাদো হয়ে যায়। সাদির থেকে করলাটা নিয়ে চোখ মুখ খিচে এক কামড় দেয়। অসহায় চোখে সাদির দিকে তাকিয়ে চিবাতে থাকে। সাদি ঠোঁট দুটো হালকা মেলে সোয়ার মাথার টোকা দিয়ে বলে, গুড জব। সোয়া মনে মনে সাদিকে বকতে থাকে আর তেতো করলা চিবাতে থাকে। সাদি আবার গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বয়সের তুলনায় বেশি মিষ্টি তুমি, করলা খাবে সকাল বিকাল নিয়ম করে। সোয়া করলা গিলে সাদির দিকে তেড়ে এসে বলে, বয়সের তুলনায় বেশি নিরামিষ আপনি, বুড়ো হয়ে গেছেন, বেশি বেশি মধু খাবেন, যত সব, জীবনটা তামা তামা বানিয়ে দিলেন। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যায় ছোঁয়া। মুখ সহ ভিতর পর্যন্ত তিতা হয়ে গেছে। এটা জামাই না রাক্ষস। ছোঁয়া যেতেই সাদি আলতো হাসে, বিড়বিড় করে বলে, স্টুপিড একটা, সিফাত চলে এসেছে। মূলত সেলিম পাঠিয়েছে সিফাতকে। সাদি আর সিফাত সোফায় বসে আছে। সিফাত এটা সেটা বলে যাচ্ছে। সাদি শুধু শুনছে। বারবারই এমন স্বভাবের সাদি। সবাই বলবে সে শুনবে, তার যেন বলার কিছুই নেই। সোয়া ততক্ষণে ওয়াশরুম কাটিয়ে এসেছে। সে বমি করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। বমিও শত্রুতা করলো আজকে। রুম থেকে বেরিয়ে সিবাতকে দেখে সোয়ার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এবার তাকে যেতে হবে। মূলত সাদির সাথে থাকবে, কাছাকাছি থাকবে, এই জন্য সোয়া সাদির কাছে থাকতে চায় না। সাদিকে একা বাড়িতে রাখতে তার ভয় করে, সেই জন্য সে সাদিকে ছাড়তে চায় না। এত বড় বাড়ি, সাদি একা থাকবে, যদি কোনো বিপদ হয়, এটাই তার চিন্তা। সিফাত হাতে ঘড়ি দেখে বলে, এবার যেতে হবে। পরি অপেক্ষা করছে। সোয়া কোথায়? আজকে ও এখানেই থাকুক, কাল যাবে। সিফাত মুচকি হাসে। আচ্ছা আসছি আমি, সাবধানে থাকিস, বলে সিফাত চলে যায়। সিফাত যেতেই সোয়ার এক দৌড়ে সাদির কাছে এসে দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গাল টেনে দেয়।
আমার টুনুমুনু জামাই। সাদি বিরক্ত হয়ে পিছিয়ে যায়, কপাল কুঁচকে বলে, টুনুমুনু আবার কি? সোয়া নিজের বিনুনি ঘোরাতে ঘোরাতে বলে, ভালোবাসার ডাক। সাদি বিরক্তর নিঃশ্বাস ফেলে, কত কিছু যে শুনতে হবে, বুড়ো বয়সে এত মিষ্টি বউ পেয়েছেন তো। এসব শুনতে হবে না, সাদি রুমে যেতে যেতে বলে, তেতো করার পদ্ধতি জানা আছে আমার। সাদির বাসায় হাজির হয়েছে তার বন্ধুরা। রিমি যখন জানতে পেরেছে সোয়া এখানে এসেছে, তখনই সে ইরাকে কল করেছে। আজকে সাদির বাসায় পার্টি হবে। আশিক, সামির, শিপন ওরা এসেছে মূলত সাদির সাথে আড্ডা দিতে। এরা জানতো না সোয়া এখানে আসে এবং রিমিরাও এখানে আসছে। কলিং বেল বাজিয়ে রিমি আর ইরা অপেক্ষা করছে। তখনই আশিক, সামির এবং শিপন এসে দাঁড়ায়। তোরা এখানে কেন? রিমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। সামির রিমির মাথায় গাড্ডা মেরে বলে, জামাই রাইখা তুই এখানে কেন? রিমিও কম যায় না, স্বামীর চুল টেনে দিয়ে বলে, তুই জানিস না আমার জামাই বিদেশ? ও হ্যাঁ, তুই তো আবার বিদেশি সাহেবা। চুপচাপ থাক স্বামীরের বাচ্চা। তখনই গট করে দরজা খুলে দেয় সাদি। ওদের দেখে ভ্রু কুঁচকে ফেলে। সোজা সাপটা প্রশ্ন করে, তোরা এখানে কেন? ইরা সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোর রোমান্সের 12টা বাজাতে আসলাম। রিমি ভেসকি কেটে বলে, সাদি আর রোমান্স আকাশকুসুম ভাবনা। অকালে সোয়ার কপাল পুড়ল। এবার শিপন বিরোধিতা করে বলে, আমার বন্ধুর একদম অপমান করবি না কইয়া দিলাম। করল্লা খেতে খেতে অনুভূতিটা একটু মরিচিকা ধরেছে, এই যা, একটু ঝালাই ফালাই করলেই ঠিক হয়ে যাবে। সাদি এদের কথা শুনতে শুনতে দরজা বন্ধ করে ফেলে। সাদির এই সবে অভ্যস্ত আছে, এরা সব সময় এমন। স্বামীর সোফায় আরাম করে বসে বলে, ঝালাই পালাই করার মেডিসিন আছে আমার কাছে। বন্ধু যেহেতু আমার, তার ভবিষ্যৎ প্রজন্মকেও আনার ব্যবস্থা করার দায়িত্বও আমার। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলেই উৎসুক দৃষ্টিতে তাকায় সামিরের দিকে। কি সিদ্ধান্ত নিল এটা জানতে চাই সকলেই। সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে সাদি একটু ভাব নেই। শার্টের কলার টেনে ধরে বলে, বিষে বিষে বিচক্ষণ হয়, কথাটা তোরা মানিস? সকলেই মাথা নাড়ায়। মানে? সবার মানে। সাদি ফোঁস করে শ্বাস টেনে টিভি চালু করে দেয়। এদের ড্রামা দেখার এতটুকুও ইচ্ছে নেই তার। এক একটাই ড্রামাবাজ। মাই ফ্লট মুভিটা সাদিকে দেখাতে চাচ্ছি। সামিরের এবারের কথা শুনে সকলেই হতাশ। মুভি দেখাবে এটা সিদ্ধান্ত নিয়েছে সে। আর ওরা কি না কি ভাবলো। রিমি ঠাস করে একটা কিল ঘুষি বসিয়ে দেয় সামিরের পিঠে। হারামি, শুধু শুধু সময় নষ্ট করলি। সামির পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আরে বাল, মারলি কেন? কথা তো শেষ করতে দিবি। মুভিটা সেই লেভেলের রোমান্টিক। আমাদের সাধু বাবাজিকে একবার দেখতে তার অনুভূতি কানতে কানতে বাইরে যাইব। তাই আমরা খুব তাড়াতাড়ি চাচ্চু ডাক শুনতে পারবো। আহা কি রোমান্টিক মুভি। তখনই ছোঁয়া বেরিয়ে আসে রুম থেকে। সে এতক্ষণ তার বাবার সাথে কথা বলছিল বললে ভুল হবে, বকা খাচ্ছিল। মনটা খুব খারাপ হয়ে গেছে ছোঁয়ার। আরে বাবা, বিয়েই তো করেছি, কাউকে তো খুন করিনি, তাহলে কেন এত বকবে? বরের কাছে আসবে না। সামিরের শেষ কথাটা শুনে ফেলে সোয়া। এক লাফে সামিরের সামনে গিয়ে দাঁড়ায়। খুশিতে গদগদ হয়ে বলে, ওয়াও ভাইয়া, রোমান্টিক মুভি, আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। সাদি ফোঁস করে নিঃশ্বাস টানে। এই পাগলের অপেক্ষায় ছিল সে। এবার পারফেক্ট লাগছে ওদের। দুনিয়ায় যত পাগল ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে। আশিক শুকনো একটা ঢোক গিলে বলে, তুমি রোমান্টিক মুভিও দেখো? সোয়া হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে। আর রোমান্টিক মুভি? কপাল কি আর এত ভালো? কলেজের একটা বান্ধবী আছে, সে দেখেছিল সানাম তেরা কসম মুভিটা। বাড়িতে দেখার তো কোনো উপায় নেই। সাধুর পেছনে ঘুরতে ঘুরতে দিন যায়। রোমান্টিক মুভি দেখব কখন? ইরা হেসে সোয়াকে নিজের পাশে বসায়। আহারে সোয়া, মন খারাপ করিও না, আমি তোমাকে কিছু রোমান্টিক মুভির ডাউনলোড করে দিয়ে যাব। সাধুর পেছনে না ঘুরে মুভি দেখবা ফুল ভলিউম দিয়ে। আর সাদির পেছনে ঘুরতে হবে না, সাদি তোমার পেছনে ঘুরবে। সোয়া একটু ভাবে। তখনই সাদির কর্কশ গলার ধমক কানে আসে, তুমি এখানে কেন? রুমে যাও। সোয়া ভেক্সি কেটে বলে, বউ হলো ভালোবাসার জিনিস, নরম গলায় কথা বলতে হয় বউয়ের সাথে। বউকে ধমক দিতে নেই। সাদি রিমোট ছুঁড়ে মারে সোয়ার দিকে। সোয়া সেটা ধরে ফেলে। সকলের বউ আর আমারও বউ কি এক? সবাই মেয়ে বিয়ে করেছে, আর আমার কপালে জুটলো আস্ত একটা বাদর। সোয়া রিমোটটি টেবিলে রেখে এক গাল হেসে বলে, আপনার কথায় আমি একটুও মন খারাপ করিনি। কথায় আসে না, রতনে রতন চেনে আর বাদরে চেনে বাদর। সকলেই হেসে ফেলে। ইরা হাসতে হাসতে বলে, সোয়া উড়িয়ে দিয়েছো। সাদি বিড়বিড় করে বলে, ইডিয়েট। সোয়া শুনতে পায়। সাদিকে ভেক্সি কাটে। তারপর ইরাকে বলে, আপু আপু চলো, আমাকে মুভি ডাউনলোড করে দেবে। ইস আপু, তুমি কি যে ভালো। ইরাও হেসে ছোঁয়ার হাত ধরে যেতে নেয়।
তারপর পিছন ঘুরে স্বামীকে বলে, তোরা ফল্ট দেখতে থাক আর আমরা ফল্টের জন্য রুমটা গুছিয়ে ফেলি। সাদি হেসে মাথা নাড়ায়। রিমি, সোয়া আর ইরা চলে যায়। এবার সাদি উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। তোরা কেন এসেছিস? আশিক মন খারাপের নাটক করে বলে, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা ছুটে চলে এসেছি তোকে দেখতে, তোর উপকার করতে, আর তুই? সি সাদি, সি। তোর কথা শুনে আমার কান্না পাচ্ছে। আশিকের সাথে তাল মেলায় সামির আর শিপন। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। তোরা জাস্ট ইম্পসিবল। আশিক হাত ধরে টেনে সাদিকে পাশে বসিয়ে দেয়। সামির ফোনে মুভি প্লে করে টিভিতে কানেক্ট করে দেয়। শিপন নিজের ব্যাগ থেকে পপকর্ন আর বিয়ার বের করে সামনে টি টেবিলে রাখে। দারুণ একটা মুহূর্ত। আশিক বলে, ওদের কি একটা বোতল দিয়ে আসবো? সাদি চোখ গরম করে তাকায় আশিকের দিকে। আশিক চুপসে যায়। ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারো থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করেই সেই ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়ে ভালোবাসা সৃষ্টি হলে সেই ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। সোয়া কখনোই জানতো না সাদের জীবনে কোনো নারী ছিল। সাদিও কখনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীটিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, সুখের ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝেই হুট করে মুখ ফসকে বলে ফেলে ইরা। সোয়া বেশ আগ্রহ নিয়ে ইরাকে খুশিয়ে খুশিয়ে পুরোটা শুনেছে। তাদের প্রণয়, বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে সাদে। মিশতো না কারো সাথে, কথা বলতো না, চুপচাপ ক্লাসে এক কোণে বসে থাকতো। ব্রেক টাইমেও একা একা থাকতো। মিহি খেয়াল করতো সাদিকে। বলা বাহুল্য সে সাদির ওপরে ক্রাশ খায়। ভাব জমাতে ছুটে যায় সাদির কাছে। সাদি ইগনোর করতো, কিন্তু মিহি দমে যেত না। সারাক্ষণ সাদির পেছনে লেগে থাকতো। ইরা আর সামির সাদিকে আগে থেকে চিনতো। তারা ছোট থেকে এক স্কুলে পড়তো। কিন্তু সেভাবে সাদির সাথে বন্ধুত্ব হয়ে উঠতো না। ওই একটু হাই হ্যালো এইটুকুই সীমাবদ্ধ ছিল তাদের পরিচয়। কিন্তু মিহির সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল ইরা, সামির, শিপন, আশিক আর রিমির। মিহিকে ইগনোর করতে করতে সাদি ক্লান্ত হয়ে মিশতে থাকে। সত্যি বলতে মিহিকেও সাদির ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে, বন্ধুত্ব প্রণয় হয়। এইচএসসির পরীক্ষার ঠিক আগের দিন মিহি জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাদি সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকানোর জন্য। তারপর থেকে সাদি আরও গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। সোয়া মনোযোগ দিয়ে সবটুকু শোনে। মিহিকে মনে মনে ধন্যবাদ জানায়। যাই হোক, ওই মেয়েটা এক বড়সড় উপকার করেছে সোয়ার। ওই ডাইনি সাদির জীবনে থাকলে সাদি কখনোই ছোঁয়াকে বিয়ে করতো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে মনে কয়েকবার শুকরিয়া আদায় করে ছোঁয়া। আশিক, শিপন আর স্বামীর 3জন বিয়ার খেয়ে পড়ে আসে। এতক্ষণ উল্টাপাল্টা বলেই চলেছে সবাই, কিন্তু এখন নিশ্চুপ হয়ে সবাই গড়াগড়ি খাচ্ছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। টিভির স্ক্রিনে চলছে ফ্লট মুভির বিশেষ মুহূর্তটা। সাদির সেদিকে ইন্টারেস্টিং না থাকলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। শতালো ভাই বোনের প্রেম কাহিনী দেখে ফোঁস করে শ্বাস টেনে সাদি। টিভি বন্ধ করে ফোনটা বন্ধ করে ফেলে। বিয়ারের বোতলগুলো ব্যাগে ঢুকিয়ে এক পাশে রেখে দেয়। তারপর এক একটাকে ধরে রুমে নিয়ে যায়। 3জনকে একটা খাটে শুইয়ে লাইট অফ করে চাদর টেনে দেয় ওদের গায়ে। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে যায়। রিমি, ইরা আর সোয়ার গল্প এখনও শেষ হয়নি। সাদি নক করে ঢোকে ওদের রুমে। আমি খাবার রেডি করছি বলে সাদি চলে যায়। সোয়াও সাদির পেছনে দৌড় দেয়। সাদি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে নেয়। 2টো ডিম আছে। ডিম বের করে পেঁয়াজ মরিচ বের করে নেয়। সোয়া এসে সাদির সামনে বসে পড়ে চুলার পাশে। সাদি এক পলক তাকায় সোয়ার দিকে, তারপর নিজের কাজে মন দেয়। ফল্ট মুভিটা সুন্দর, তাই না? সাদি গম্ভীর গলায় বলে। ডিসগাস্টিং। সোয়া মুখ বাঁকায়। করল্লা কিনা আপনি? আপনার কাছে তো এমন লাগবেই। আহা, কি ভালো হিরোটা, কি সুন্দর। ঠোঁটের পাশে তিলটা, উফ, ইচ্ছে করছিল টুপ করে ছুঁয়ে দেয়। সাদি পাত্তা দেয় না। সোয়া আসলে জেলাস করানোর জন্য বলেছিল। ভেবেছিল এই বুঝি জেলাস হয়ে সোয়াকে একটা ধমক দেবে। মনে মনে হতাশ হয় সোয়া। এই করল্লা কিনাই হবে জেলাস। কপাল কি আর এতই ভালো? প্রসঙ্গ বদলে সোয়া বলে ওঠে, আমি না ফিউচার প্ল্যানিং করে ফেলেছি। এবার সাদি মনোযোগ দেয় সোয়ার দিকে। পেঁয়াজ কাটার হাতটা থামিয়ে দেয়, যেন সোয়া ইন্টারেস্টিং কিছু বলবে। ইডিয়েটটার যেন এবার একটু বুদ্ধিশুদ্ধি হলো। ভ্রু কুঁচকে সাদি বলে, হোয়াট? ভেবেছি 12টা বেবি নেব, যমজ কলাও খেয়ে নিয়েছি, বাকিটা আপনি সামলিয়ে নেবেন, লাজুক ভঙ্গিতে বলে ছোঁয়া। সাদি চোখ বন্ধ করে শ্বাস টানে। গরু দিয়ে হাল চাষের আশা করছিল সে। একবার চিন্তা করুন তো, 12টা বাচ্চা,
এদিক সেদিক ছোটাছুটি করছে, আমাকে মাম্মাম বলে ডাকছে, আপনাকে পাপা বলে ডাকছে, আপনার মাথায় চড়ে নাচছে। তারপর ইন ফিউচার আমাদের 12 পুত্র বিশ্বকাপ খেলছে, আমি আর আপনি গ্যালারিতে বসে খেলা দেখছি। উফ, ইমাজিন করুন মুহূর্তটা। সাদি মাথা নাড়িয়ে চুলা জ্বালায়। সোয়া এবারও হতাশ। লোকটার কি অনুভূতি নেই? এত ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যানিং, কোথায় বাহবা দেবে তা না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিড় করে সাদিকে বকা দিতে থাকে ছোঁয়া। সাদি এবার বলে, লিসেন, ফালতু চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় কনসেন্ট্রেট করো। ধুর, লেখাপড়া কে করবে? দেখুন, আপনি কষ্ট করে নকল টকল করে সার্টিফিকেট জোগাড় করেছেন, ভালো জব পেয়েছেন, হয়ে গেল। আমি কেন কষ্ট করব? আমি তো আরাম করব। এখন কলেজে যাচ্ছি আপনাকে দেখার আশায়, আপনার বাসায় আসার জন্য। যখন পার্মানেন্ট আপনার কাছে চলে আসব, তখন পড়ালেখাকে টাটা বাই বাই বলে দেব। সবাই শিক্ষিত হলে অশিক্ষিত কে থাকবে? সাদি দাঁতে দাঁত চেপে তাকায় ছোঁয়ার দিকে। ইডিয়েট। ছোঁয়া মুখ বেঁকিয়ে সাদের সামনে এসে দাঁড়ায়। লোকটা রেগে গেছে ভালোই জানে ছোঁয়া। আপনি পড়াবেন, আপনি পড়ালে পড়তে পারে। সাদি ডিম নামিয়ে চুলা বন্ধ করে বলে, প্রতিদিন সকালে 7টায় বাসায় চলে আসবে। বলেই সে চলে যায়। ছোঁয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শেষমেশ এই ছিল কপালে। 7টায় এখানে আসতে গেলে ঘুম থেকে উঠতে হবে 6:30টায়। জীবনে কি এইটুকু আনন্দ নেই? মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, আর ছোঁয়া বিয়ে করলো অসুখে থাকার জন্য। চলবে? সবাই লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি আপনাদের কোনো রেসপন্স না পাই, তাহলে এখানেই গল্পটা শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে।